সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আমার আজকে রূপান্তরে আমি যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি খুব সুইট কাপল, হ্যাঁ, এত মিষ্টি কাপল, রসমালাই বলা যায়, ঠিক আছে। তো আমার তো খুব প্রিয় মানুষ, আমার অনুষ্ঠানে আমার প্রিয় মানুষজনরাই আসেন এবং তাদের যে দাম্পত্য জীবন এত সুন্দর, এত সুন্দরভাবে তারা কাটাচ্ছেন যে আসলে মানুষের শেখা উচিত যে সুখী হবার রহস্যটা কী। এটা আমরা আজকে অনুষ্ঠান থেকে জেনে নিব, কোনো না কোনোভাবে, কেউ তো বলতে চায় না, জেনে নিব। তো আমার আজকের অনুষ্ঠানের অতিথি হচ্ছে যারা যেই কাপলের কথা বললাম, লিনু বিল্লাহ ভাই এবং একদম ডাইনে রয়েছেন কীর্তি বিল্লাহ ভাবি। এখন এই দুজনের মধ্যে একজন গান করেন, একজন রূপ বিশেষজ্ঞ, হ্যাঁ, এবং দুজনের প্রেমের বিয়ে, এবং সে কি প্রেম, সে কি গান। ভাইয়া এখান থেকে শুরু করি, সেই গান। গীতি কেমন আছো, বলো কোথায় আছো, আমার পাশে থাকো তুমি আজ, গীতি কেমন আছো। ভাবি কেমন লেগেছিল ওই সময় এই গানটা যখন ফেমাস হয়ে গেল? খুব লজ্জা লাগতো তখন, কারণ তখন যখন আমি কলেজে যেতাম, তারপরে টিএসসিতে যেতাম ওদিকে ইউনিভার্সিটিতে, তখন ওখানে সবাই দেখতাম খুব দুষ্টামি করে করে গান গাইতো ওই গানটা, যে গীতি কেমন আছো। তো আমি ভাবতাম কি আমাকে ইঙ্গিত করে মানে করছে, তো আমি একটা লজ্জা পেতাম। তখন যখন পিছন দিকে তাকিয়ে লিনুকে বলতাম কি করো তুমি, ভাবতাম যে ও নাকি, তারপর দেখতাম যে না, অন্য একটা মেয়েকে, একটা ছেলে ইঙ্গিত করে গীতি কেমন আছো করে গান গাইছিল। তখন ভালো লাগতো যে না, তাহলে গানটা বোধহয় সুন্দর, মাইলস্টোন গান হয়ে গেছে এটা, তাই না? হ্যাঁ, এখনো যদি হঠাৎ কেউ গিয়ে উঠে অবাক হবার কিছু নেই। শৈশবটা, হ্যাঁ, লিনু ভাই আপনার শৈশবটা কেমন ছিল? আমার শৈশবটা অনেক কষ্টের, অনেক কষ্ট করেছি আমরা। আচ্ছা, খুব স্কুলে যেতাম, সে প্রায় 7 কিলোমিটার, আসতাম 7 কিলোমিটার পুরান ঢাকায়। অবশ্য খুব ভালো জায়গায় থাকতাম, কমলাপুরে, যেখানে স্টেশন আছে আর কি। তখন তো বাড়িঘর ছিল, আমাদেরকে একসময় ইভিকশন করে দিয়ে উঠিয়ে দিল, হ্যাঁ, সবাইকে উঠিয়ে দিল। তারপরে আমরা বিভিন্ন জায়গায় থাকলাম, ঠাকুরপাড়ায় থাকলাম, বাসাবতে থাকলাম, ওখান থেকে আমরা স্কুল। হ্যাঁ, তারপরে 66-এ ম্যাট্রিক যখন হয়, ম্যাট্রিকটা দেওয়ার পরে তখন কলেজে যখন পড়ি, তখন আমরা চলে আসি রাজারবাগ সাইডে, যেখানে আমরা ধরা পড়লাম। ওইখান থেকেই শুরু হয়ে আরেকটা অধ্যায় আর কি। ভাইয়াদের তো ফ্যামিলি বিশাল, প্রত্যেকেই নাম করা, হ্যাঁ, প্রত্যেকেই সবাই চিনে। শিমুল আপা, হ্যাঁ, হ্যাঁ, মিনু আপা, দুজনেই তো 2100 পদক প্রাপ্ত। আমার অনুষ্ঠানে কিন্তু সবাই এসছেন। হ্যাঁ, আর ভাবি তোমার যে ছোটবেলাটা, তুমি তো টম বয় টাইপের ছিলে আমার মনে হয়, এখনো মানে তাই। যতটুকু দুষ্টু থাকার আমার মনে, আমি এরকম শুনেছি আর কি, কিন্তু তোমাকে দেখলে আসলে মনে হয় না, তোমার অনেক সুইট, খুব সুইট। হ্যাঁ, যে সেই নয়াপল্টনে তো তোমার শৈশবটা কেটেছে। তো শান শখতে বড় হওয়া, 11 ভাই বোনের মধ্যে এই যে ছোট, আমি বোনদের ছোট, ভাই আমার ছোট আছে। মানে কেমন ছিল তোমার জীবনটা, কেমন ছিল ছোটবেলা? আমাদের জীবনটা সুন্দর ছিল। তখন তো আর ফোন ছিল না, টিভি এত বেশি ছিল না, গুটি কয়েকটা বাসায় টিভি ছিল। আর টিভিরও একটা নিয়ম ছিল যে 8টার পরে আমরা টিভি দেখবো 9টা পর্যন্ত, তারপর আমাদের ঘুমাতে চলে যেতে হবে। একটা রুটিনের মধ্যে আমরা ছিলাম। আর এই পাড়ায় গাছ ছিল, ওদিকে গাছ ছিল, চারোদিকে রাস্তা এত ছিল না, মাঠ ছিল, জোনাকি হলটার জায়গায় বিরাট একটা মাঠ ছিল, সেখানে অনেক আম গাছ, লিচু গাছ, মানে জলপাই গাছ, নানান রকম গাছ ছিল। মাছ, পুকুরের মধ্যে আমরা মাছ ধরতাম, গামছা দিয়ে ধরে ধরে ছোটো ছোটো গুঁড়া গুঁড়া মাছ ওগুলি ধরতাম, খেলতাম, উঠাতাম। তারপর গাছে গাছে থাকতাম, আম খেতাম, লবণ নিয়েই উঠতাম, মরিচ আর লবণ একসাথে মিক্স করে। আমি খুব টক খেতে পছন্দ করতাম। গাছের মধ্যে বসে বসে আমরা আম ওখানে খেতাম, মাদুর বিছিয়ে, তারপর সবাই মিলে আড্ডা মারতাম, লুডো খেলতাম। কিন্তু আমাদের কোনোদিন মাগরিবের আজান দেওয়ার পর আমাদের অ্যালাউ ছিল না বাইরে থাকার। তোমার বাবা সব বাচ্চাদেরকে মাঠা খাওয়াতেন সকালবেলা, এবং সেটা খেতেই হবে বাধ্যতামূলক। হ্যাঁ, আমাদের এটা বাধ্যতামূলক ছিল। আমরা 11 জন ভাই বোন লাইন ধরে দাঁড়াতাম। আর আমি যেহেতু পিছনে ছোট ছিলাম, আর আমি মাঠা খেতে একদমই পছন্দ করতাম না, আমি সাধারণত থেকে সরে যাওয়ার চান্সে থাকতাম, কিন্তু এটা বাধ্যতামূলক ছিল। আর হচ্ছে কাঁঠাল পাতার মধ্যে একটা করে মাখন আর মাঠাটা আমাদের বাধ্যতামূলক সকালবেলা খেতে হবে। তো তখন খেতে যেতাম না। এখন ভাবলাম যে খেয়েছি বলেই হয়তো এত বয়স মানে পর্যন্ত স্কিন ভালো আছে, কর্মট আছি, এখন আমি 8-10 ঘন্টা একসাথে দাঁড়িয়ে কাজ করতে পারি। বাহ,
কিন্তু আমার কথা হলো যে এই যে টমবয় মেয়েটা, এই যে এত দুষ্টু, এই যে গাছে চড়তেছে, আম খাচ্ছে, হ্যাঁ, তো লিনু ভাই কিভাবে তোমাকে ক্যাচ করলো? আমার ওইটাই খুব ভালো লাগতো। লিনু একই পাড়ায় আসলে লিনু ছিলেন? ক্যাচটা ছিল গাছে গাছেই। একই পাড়ায় ছিলেন? না, একই পাড়ায় ছিলাম না, আমার পাশে পাশে আমার ফ্রেন্ড ছিল, ওখানে একটা অফিস ছিল, ওখানে লিনু আসতো, হ্যাঁ। ওইখানে কাজ করতে আর কি আসতো। তো একদিন আমি পেয়ারা গাছে বসে পেয়ারা খাচ্ছিলাম, তো ও খুব দুষ্টামি করতেছিল, এই মেয়েটাকে এত বড় মেয়ে একটা পেয়ারা গাছের মধ্যে। তো আমার ফ্রেন্ডরা বললো যে, এটা আমার ফ্রেন্ড ছোটোবেলার সই, ওর নাম আলিয়া, তো বললো যে ছোটোবেলার সই, ও পেয়ারা গাছে গাছেই থাকে বেশিরভাগ। তখন লিনু আমাকে বললো যে পেয়ারা দিবে, আমি এত জোরে লিনুকে একটা পেয়ারা দিলাম ঢিল মেরে যে ওর একদম এখানে ফুলে গেছে পেয়ারাটা দিয়ে। তারপরে দস্যি মেয়ে, এ তো সাংঘাতিক দস্যি মেয়ে, মেয়েটার তো খুব ভালো লাগলো যে খুব পেয়ারা চাইলাম, এভাবে দিল। তখন থেকে ওর সাথে পরিচয় শুরু। পরিচয় হলো, বিয়ে হলো, হ্যাঁ বিয়ে হয়ে গেল, দুই পক্ষ মানে মেনে নিল। হ্যাঁ প্রথমে তো প্রেম ছিল হ্যাঁ, নিশ্চয়ই? প্রেম ছিল। তো প্রেমটাকে লুকিয়ে লুকিয়ে করতে নাকি ফ্যামিলি জানতো? লিনু তো প্রেম অনেক কষ্ট করে করছে, কারণ আমি তো একটু ছেলে ছেলে টাইপ ছিলাম, খুব একটা প্রেম প্রেম এগুলি পছন্দ করতাম না। তো ওইখানেও একদিন লিনু এসে আমাকে প্রেম নিবেদন করলো সেই ফ্রেন্ডের বাসায়, তুমি কি আমার জীবনসঙ্গিনী হবা? তো আমি বললাম যে জীবনসঙ্গিনী হতে পারি, আমি পরীক্ষা দিতে চাই, আপনি কি আমাকে ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন। কলমের কালি ছিল, তো আমি এটা কলমের কালিটা তখন ওই যে ওই পেনের ভিতরে কালি ঢুকায় পেন ইউজ করতো, অনেক বছর আগের কথা, 50 বছর আগের কথা। তখন ওই কালিটা আমি একটু গ্লাসে ঢেলে, সামনে ছোট্ট একটা গ্লাস ছিল, ওই পেন্টেড হোল্ডার রাখে, এটা ফেলে আমি ওকে বললাম যে এই পানিটা যদি তুমি খেয়ে ফেলতে পারো তাহলে ভাববো যে আমি তো ভালোবাসি। সাথে Oh ছিল my God! আল মানসুর। আল মানসুর ওকে বললো কি তোমার আর প্রেম করতে হবে না, ওর হাত ধরে টেনে নিয়ে বললো কি চলো যাই আমরা, আমরা আমাদের রমনাই ভালো, আমরা ওইখানে বাতাস খাই, চলো। তোমরা একটা সুন্দর সম্পর্ক মেনটেন করেছো এত বছর, হ্যাঁ, এবং একই রকম আছো বন্ধুর মতো। তো এই যে দুজনের মধ্যে যে যে সুখী সুখী দাম্পত্য, এটার আসলে রহস্যটা কি? এটা যে নিজের উপরে সব কিছু আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ওরকম, হ্যাঁ, মানে আমি কি দোষ করি, হ্যাঁ, ও তো ইগনোর করে, আবার ও তো দোষ করে না ম্যাক্সিমাম, কিন্তু আমি কিন্তু ভুলে গেলাম কোনো একটা কাজ করতে গেলে, হ্যাঁ। ও এটা ইগনোর করে, ঠিক আছে, এই যে ওদের এটা সমন্বয়টা, এইটা খুব অ্যাডজাস্টমেন্টটা, এটার জন্যই বোধ হয় মানে ও আমার কথা শুনে আমি ওর কথা শুনি মেনে নেই, আর যদি না হয় তো দুজন এক জায়গায় বসে আন্ডারস্ট্যান্ডিং, তুমি এটা ভুল করছো, নেক্সট টাইম করবা না। ঝগড়া করো না? না, ঝগড়া তো সারাক্ষণই করি, ঝগড়া ছাড়া কি জীবন সুদখাত তো হয়? লাগতেই থাকে ঝগড়া সারাক্ষণ, এটা ধরলা কেন, এটা রাখলা কেন, এটা জায়গা মতো রাখলা না কেন। আমার একটা চচিবাই আছে, ও হয়তো ডিম লাইটটা জ্বালায় প্রতিদিন চলে আসে, তা আমি বললাম যে ডিম লাইটটা জ্বলে তো তুমি তো একদিনও বন্ধ করো না, প্রতিদিন আমার বন্ধ করতে পারো, তুমি তো আগে উঠো, ও ফজরের নামাজের সময় উঠে, আমি একটু দেরি করে উঠি, তো তুমি তো লাইটটা নিভাতে পারো। প্রতিদিনই এটা নিয়ে ঝগড়া করে, ও প্রতিদিনই ভুলে, হয়তো টয়লেটে গেলে দরজাটা খুলে চলে আসলো, লাইটটা জ্বালায় চলে আসলো। তো এই ছোটো ছোটো জিনিসগুলি আমি সবসময় বকাবকি করতে থাকি সারাক্ষণ, এগুলি নিয়েই লাগে। এগুলোই তো মজা, জীবনের মজাই তো এটা। তুমি গাজীপুরের মেয়ে, জি, তো ওখানে যে ভাওয়াল রাজা, হ্যাঁ, তাদের বংশধর, জি। এইটা একটু আমাদেরকে বলো, আমি এটা খুব জানতে আমরা ইচ্ছে করে। ভাওয়ালের বংশধর। আমার দাদার দাদা ছিলেন, আমার দাদা ছিলেন আলী আসগর। তো আমাদের ভাওয়ালের ওখানে অনেক বড় স্টেট আছে, ওখানে বিরাট একটা ভাওয়াল পরিবারের সব ছিলেন, কিন্তু আমার বাবা ঢাকায় এসে পড়াশোনা করছেন বলে আমরা ঢাকায় এসে সেটেল হয়ে গেছি। এখনও আমাদের ওখানে 1,500 বিঘা জমি আছে, আমাদের কাছে পুরো ম্যাপটা আছে, দলিলগুলো সব আছে, কিন্তু কেউ আর ইন্টারেস্টেড নাই যে ওই জমি আমরা জীবনে পাবো না, ওখানে আর্মিরা চলে গেছে, ওদের জায়গা আছে, যারা যারা আছে, যারা যেভাবে সেট হয়ে গেছে, কারণ তখন এটা কোনো হিসাব ছিল না যে কোনটা আমাদের কোনটা, আমরাও কোনো দিন ইন্টারেস্ট ছিলাম না, আমার বাবাও কোনো দিন খুঁজে দেখেন নাই। তো ওগুলি ওখানেই ওইভাবেই পড়ে এসছে, কিন্তু গাজীপুরের নামটা আমাদের ভাওয়াল গাজীর থেকেই দেওয়া। এই ভাবি তো অনেক সোশ্যাল ওয়ার্ক করে, তো এই এই যে এত কাজের মাঝখানে এই যে বিউটি পার্লার সামলানো, তারপরে সংসার সামলানো, আরো অনেক কাজ শাড়ির তো দোকান। করে, হ্যাঁ, আবার শাড়ির একটা অনলাইনে আছে, জুয়েলারি, সবকিছু করে এই যে সোশ্যাল ওয়ার্ক, এই যে এতগুলো বাচ্চা তুমি পালছো, অনেকগুলো বাচ্চা তুমি হ্যাঁ, পালো, আছে। ওদেরকে পড়াশোনা করাও, হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা মন লাগে। এই যে এই জিনিসটা তুমি করো, হ্যাঁ, তোমার আত্মতৃপ্তি কেমন আসে? আমি তো এটা বলে আসলে বোঝাতে পারবো না। আমার মনে হয় সবচেয়ে বড় শান্তি হচ্ছে আমার এখানে, যখন ওরা আমাকে সবাই বড় মা ডাকে, আমি যখন ওইখানে গাড়িটা ঢুকি তখন সবাই চিৎকার করতে থাকে রাস্তায় দাঁড়িয়ে যে বড় মা আসছে, বড় মা আসছে। তার মানে কি, বড় মা আসছে, উনি তো খালি হাতে আসবেন না, কিছু না কিছু নিয়ে আসবেন। কোনো দিন হয়তো শীতের দিনে শীতের কাপড়, প্রতি বছর ওদের সোয়েটার যা লাগে, যেহেতু সাইজে ওরা বড় হচ্ছে, বছরে 2-3 বছরে একবার করে ওদের আমি ভালো বিদেশি লেপগুলো ওগুলো প্রেজেন্ট দেই, খাতা বই যার যা লাগবে সেগুলো প্রেজেন্ট দেই, ওদের খেলার জিনিস খেলার জন্য
ওদের মানে শিক্ষা কিভাবে বিসমিল্লাহ করে খেতে হবে, মাটিতে কাগজ পরে ফেলা যাবে না, বিনের মধ্যে ফেলতে হবে, নোংরা পরিবেশ নোংরা করা যাবে না, বিকেলবেলা সবসময় হাত ধুয়ে ঘরে ঢুকতে হবে, হাত ধুয়ে খাওয়া খেতে হবে, ছোট ছোট জিনিসগুলো। তারপরে হ্যাঁ বাচ্চা 12 বছর 10 বছর মেয়েদের গুড টাচ ব্যাড টাচ যেটা আছে সেগুলো একটা ডামি নিয়ে যাই, ডামিতে একটা ডেমনস্ট্রেশন দিয়ে বুঝাই যে এই জিনিসগুলো তোমাদের জন্য ভালো না, এই জিনিসগুলি খারাপ। যখন যেটা আপন হোক, ভাই হোক, বশবন্ত হোক, এইভাবেগুলি তোমরা করবা, এখান থেকে তো ওইটা থেকে অনেকটা সেভ করা যায়। আর বয়স্কদের বলি তাদের মেনোপাস হলে কী হয়, মেনোপাস কি জানে না, মেনোপাসের সময় কী হবে না হবে, ওদের ভিটামিন আয়রন এগুলি আমি দেওয়ার চেষ্টা করি। মানে হ্যাঁ আমি দিই, প্লাস ব্যক্তিগত আমাদের ফ্যামিলির যে ডক্টর থাকে বা কাস্টমার ডক্টর থাকে তারাও মাঝে মাঝে অ্যাডভাইস দিয়ে দেয়, ওদের ওখানেও দিই। আর বয়স্ক ভাতাও চেষ্টা করি বছর একবার করে দিতে, ওদের কাপড় চোপড় যা লাগে দিই। আর ইদানিং আমি আসলে যাদের হাত নাই পা নাই, যারা কাজ করে খেতে পারে না, তাদের জন্য প্রতি সপ্তাহে একটা খাওয়া দিই। তুমি একটা অ্যাওয়ার্ড পেয়েছো, সেই অ্যাওয়ার্ডটা নিয়ে বলো। এটা BSOAB আমাদের একটা সমিতি, সরকারি সমিতি, এটা বাংলাদেশ বিউটি ওনার্স অ্যাসোসিয়েশন। তো এখান থেকে এবার আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছে। আর সবচেয়ে ভালো লাগছে, অ্যাওয়ার্ডটা একটা সারপ্রাইজ ছিল। আমি একই সমিতির মানুষ, অথচ আমি জানতাম না, কমিটি মেম্বারও আমি, ভাইস প্রেসিডেন্ট, আমি নিজেও জানতাম না যে অ্যাওয়ার্ডটা আমাকে দেওয়া হবে। যখন নাকি দীপুমণি ম্যাডাম আসছিলেন, ওনার অ্যানাউন্সমেন্ট হলো যে আমাকে স্টেজে যাওয়ার জন্য, আমি ভাবলাম যে এত মানুষ দেখে হঠাৎ আমাকে কেন স্টেজে ডাকলো, ভাবলাম যে হয়তো প্রথম ট্রেনিং সেন্টার করেছি সেই জন্য। তারপর যখন আমি উঠলাম, আমাকে যখন অ্যাওয়ার্ড দিছে, আমি বাকরুদ্ধ হয়ে গেছি। আমি বলতে পারি নাই যে আমি মানে হঠাৎ করে এরকম সারপ্রাইজ, আমি মানে কিছু যে একটু বলবো সেই জিনিসটাও আমি মাথায় রাখি নাই, ঠিক করতে পারি নাই। তো এই অ্যাওয়ার্ডটা সরকারি, যেহেতু আমাদের অ্যাসোসিয়েশনটা সরকারি অ্যাসোসিয়েশন, এটা সরকারি অ্যাওয়ার্ডই, তো এই জিনিসটা আমার খুবই বেশি আজীবন সম্মান না, হ্যাঁ আজীবন সম্মান, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। তাহলে তো বিশাল একটা ব্যাপার, তাই না? যে তুমি এত কাজ করেছো, এটা তো তুমি ডিজার্ভ করো। আচ্ছা ভাবি, তোমার যে ট্রেনিং সেন্টারগুলো, হ্যাঁ, তো এই পর্যন্ত কতগুলো ট্রেনিং তুমি করিয়েছো? আমি প্রায় 14-15 হাজার মেয়েকে এই ট্রেনিং করেছি। কারণ আমার ইচ্ছে ছিল যে বাংলাদেশে যেন মেয়েরা কিছু করে, মানে মহিলারা যেন ঘর থেকে বেরিয়ে আসে করে, এই চিন্তা করে আমি প্রথমেই ট্রেনিং সেন্টারটা খুলি। এবং আমি মনে করি আমি এখন সাকসেসফুল, যে সত্যি বাংলাদেশে এখন 1.5-2 লক্ষ মেয়েরা এই পেশার মধ্যে আছে। এর থেকেও বেশি হবে, মানে গুনতে গেলে আরও বেশি হবে আমার আইডিয়া মতে, এই কয়জন আছে। তো আমি যেমন বাক প্রতিবন্ধী, জেল ভিকটিম, তৃতীয় লিঙ্গ, তারপর হচ্ছে গরিব যারা ফ্রি ট্রেনিং দেওয়া, জেল ভিকটিম, অ্যাসিডদগ্ধ, এরকম অনেক অ্যাসিড দগ্ধ যারা আছে তাদের ওটা অনেক এরকম, এগুলি সব ফ্রি ট্রেনিং দিছি। খুবই ভালো উদ্যোগ। আমি মনে করি যে যারা আসলে এই সুযোগগুলো পায় না, তোমার মাধ্যমে যদি পায়, এবং তোমার বেশ কিছু স্টুডেন্ট আছে যারা এখন প্রতিষ্ঠিত, আমার কাছে কাজ শিখে আজকে যারা বাড়ি ঘর দোকানপাট সব কিছু করছে, বাচ্চাদের মানুষ করছে, পার্লার করেই বাচ্চাদের মানুষ করছে, দেশ বিদেশে তাদের বাচ্চারা পড়াশোনা করছে। তো এটা তো অনেক বড় পাওয়া, এত বড় পাওয়া। আমি টাকা দিয়েও যদি কাউকে হেল্প করতাম তাহলে আমি সেটা করতে পারতাম না। এটাই আমার সবচেয়ে, এখানেই তো একটা গুরুর অ্যাচিভমেন্ট। গুরুরা কিন্তু সাধারণত ওরকম হয় না। যেমন আলাউদ্দিন খান সাহেবকে দেখো তুমি, ওনার কি, উনি তো একটা ভাঙ্গা ঘরের মধ্যে থাকতেন, কিন্তু তার যে ছাত্ররা রবিশঙ্কর, তারপরে আলী আকবর, এত ওয়ার্ল্ড, এত মানে জগৎ বিখ্যাত লোক। এই যে ভাবির প্রতি এই যে আপনার ভালোবাসা, হ্যাঁ, এখনো কিন্তু মনে হচ্ছে কি দুজন একদম ইয়াং মাত্র বিয়ে হলো এরকম লাগছে। এই যে ভালোবাসাটা, এটা ডেডিকেট করে একটা গান। এই শূন্য হৃদয় আজ তুমি দাও পূর্ণ করে, দ্বিধা ভুলে কভু এলে, ওগো প্রেমের দুহাতে তোমাকে রাখবো ধরে। এই শূন্য হৃদয় আজ তুমি দাও পূর্ণ করে, দ্বিধা ভুলে কভু এলে, ওগো প্রেমের দুহাতে তোমাকে রাখবো ধরে। ধরে রাখো, এটাই চাই সারা জীবন। ধরো হাতটা ধরো। অনেক অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো এই কারণে যে এই আপনাদের যে সম্পর্কটা, হ্যাঁ, এটার থেকে শেখার অনেক কিছু আছে।
লিনুর মানে রাত্রের প্রোগ্রাম যখন থাকে রাত্র 2টা 2:30 বাজে, তখন 11টার থেকে প্রোগ্রাম হয়, লাইভ প্রোগ্রাম থাকে যখন 2টা পর্যন্ত, আমি কিন্তু জেগে বসে থাকি। ও আমাকে লক করে দিয়ে বলে চাবি আমার কাছে একটা, ওর কাছে থাকে একটা, যে তুমি খুলতে হবে না, আমি খুলে আসবো, তোমার ঘুম নষ্ট করবা না। কিন্তু আমি পারি না, যতক্ষণ না লিনু বাসায় না ঢুকে আমি ঠিকই ওই 2টা 3টা পর্যন্ত জেগে থাকি। তারপর আসলে পরে তারপর আমি ঘুমাই। এই এরকম। ভালোবাসার তো শেষ নেই। তো আমরা আজকের অনুষ্ঠানের শেষের দিকে তোমাদেরকে অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছো। আমি জানি চ্যানেলকে অনেক তুমি যে ধন্যবাদ। ব্যস্ত থাকো, ভাই তো আরো ব্যস্ত থাকেন, তো অনেক ধন্যবাদ। আমরা আবার একসাথে হব, তো ভালো থেকো। আমি একটু বিদায় নিয়ে নিই, হ্যাঁ, দর্শকের কাছ থেকে। আমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগলো দেখেছেন? তাদের মধ্যে কত আন্ডারস্ট্যান্ডিং, কত বছরের সংসার, অনেক দিন হয়ে গেছে, কিন্তু তারা এমনই আছেন। আমি যখনই দেখি এমনই দেখি। এই যে ভালোবাসা, একজন আরেকজনের জন্য যে ভালোবাসা, এটা তো সৃষ্টিকর্তাই সৃষ্টি করে দিয়েছেন, সুতরাং এটাকে ধরে রাখতে হবে। একটুতেই ধৈর্য হারালে হবে না। সংসার কিন্তু অনেক বড় জিনিস, সংসারকে বাঁচিয়ে রাখতে হয়। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আপনাদের জন্য রইল আমাদের শুভকামনা।